এই ফর্মটা আপনি যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা আপনি যদি প্রতিবন্ধী হন প্রতিবন্ধী ভাতা, এই তিনটের জন্যই কিন্তু এই ফর্মটি লাগু হচ্ছে। ফর্মটা হচ্ছে ফর্ম পি কথাটার অর্থ হচ্ছে পেনশন, মানে পেনশনের জন্য এই ফর্মটি আপনি দিচ্ছেন, জমা করছেন। এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো প্রথমে বন্ধুরা ফার্স্ট কাজ যেটা করতে হবে, আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করুন, বিধবা ভাতার জন্য বা প্রতিবন্ধী ভাতার জন্য আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু লাগাতে হবে। এরপরে এখানে পেনশনের কেসটা কি, মানে আপনি যদি আগে থেকে পেয়ে থাকেন, আগে থেকে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পাচ্ছেন, তাহলে এখানে এক্সিস্টিংয়ে ক্লিক করবেন। যদি আপনি নতুন অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন, এখানে নিউ আছে যদি আপনি নতুন অ্যাপ্লাই করতে চান। এরপরে হচ্ছে টাইপ অফ পেনশন, আপনি কোন পেনশনের জন্য আবেদন করছেন, ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা, ডিসেবিলিটি পেনশন মানে আপনি প্রতিবন্ধী কিনা তাহলে সেখানে টিক করবেন, আর যদি আপনি বিধবা হন তাহলে আপনি উইডোতে টিক করবেন। এখানে একটি কথা আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে অনেকেই বলেন যে আমি তো বার্ধক্য ভাতা আগে পেতাম, এখন আমি বিধবা হয়েছি, তাহলে কি আমি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দুটোই পাবো? না, দুটোতে টিক করলেও কিন্তু আপনি দুটো পাবেন না, আপনি পাবেন একটাই। হতে পারে আপনি বিধবা, হতে পারে আপনার 60 বছরের বেশি বয়স, কিন্তু আপনি পাবেন একটাই। এরপরে চেয়েছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে কি কি চেয়েছে? আধার নাম্বার, দেখুন এখানে আমি একটা আধার নাম্বার র্যান্ডামলি দিয়েছি। তারপরে চেয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার, আপনি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন। দেখুন খুব সিম্পল, আমি ক্রস করে লিখেছি কারণ কোনো পার্সোনাল ডিটেলস তো দেওয়া যাবে না, তাই একটা র্যান্ডাম নাম্বার আমি দিয়েছি। এরপরে আপনার নাম, আপনি যেই হন, আপনি যদি পুরুষ হন তাহলেও আপনি জানেন যে আপনি পুরুষ হলেও কিন্তু আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আমি ধরে নিয়েছি একটি মহিলা অ্যাপ্লাই করছেন, সুতরাং তার এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেম, আর লাস্টে হচ্ছে লাস্ট নেম মানে টাইটেল। যদি আপনার মিডিল নেম না থাকে আপনি এই জায়গাটা ফাঁকা রাখবেন। এরপরে চলে আসছে যে জেন্ডার, আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষে টিক করবেন, আপনি যদি মহিলা হন তাহলে ফিমেলে টিক করবেন। আদার্সটা আমি ছেড়ে দিচ্ছি, যদি আমি পুরুষে টিক করবো, আমি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করছি, মহিলা হলে আমি ফিমেলে টিক করবো। এরপরে ডেট অফ বার্থ, দেখুন এই ডেট অফ বার্থটাও আমি একটা র্যান্ডাম দিয়েছি, এখানে একটা অবলিক আছে, এটা মাথায় রাখবেন, এই জায়গাগুলো অবলিক, প্রথমে ডেট, মান্থ, তারপরে ইয়ার। আপনার বয়স কত, আমি ধরে নিয়েছি যে অ্যাপ্লাই করছে তার বয়স হচ্ছে 63 ইয়ার্স, 63 বছর, তাহলে এখানে 63 লিখেছি, তার 70 বছর হতে পারে তাহলে 70 লিখবেন। এরপরে হচ্ছে যে আবেদন করছেন তার বাবার নাম, দেখুন হতে পারে আপনার বাবা মৃত, তাহলে এখানে লেট লিখতে পারেন, লেট অসীম কুমার পাল, আমি যেরকম একটা র্যান্ডাম নাম দিয়েছি। যদি উনি মারা গিয়ে থাকেন তাহলে লেট লিখতে পারেন, অসুবিধা নেই, না লিখলেও কোনো প্রবলেম হবে না। মাদার্স নেম, এই নামটাও কিন্তু লিখতে হবে, দেখুন এখানে স্টার মার্ক করা আছে, এই স্টার মার্কগুলোর অর্থ হচ্ছে আপনাকে কিন্তু এগুলো দিতেই হবে, আপনি ফাঁকা রাখলে কিন্তু চলবে না। এরপরে চলে আসছে রিলিজিয়ন, আপনি হিন্দু হলে হিন্দুতে টিক করুন, মুসলিম হলে ইসলামে টিক করুন, যদি খ্রিস্টান হন তাহলে খ্রিস্টানে টিক করুন, আর যদি আদার কমিউনিটি থেকে বিলং করেন, আদার রিলিজিয়ন থেকে বিলং করেন তাহলে আদার্সে টিক করে দিন। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, মানে কাস্ট, আপনার কাস্ট কি, আপনি জেনারেল হলে জেনারেলে টিক করবেন, ওবিসি হলে ওবিসিতে টিক করবেন, এসসি এসটি হলে এসসি এসটিতে টিক করবেন। এখানে মাথায় রাখবেন আপনি যেই জিনিসটাতে টিক করছেন সেই জিনিসটার সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার স্পাউস মানে হাজব্যান্ড বা ওয়াইফ, এখানে জীবিত নাকি মৃত, দেখুন যদি বিধবা হয়, বিধবা পেনশনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অটোমেটিক্যালি আপনার হাজব্যান্ড মারা গিয়েছে, তাহলে আপনি ডেডে টিক করে দেবেন। এবার যদি মনে করুন আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করছেন, আপনি একটি পুরুষ হতে পারে, আমি এখানে ধরে নিয়েছি যেমন একটি মহিলা অ্যাপ্লাই করছে বার্ধক্য ভাতার জন্য, তাহলে তার স্বামী জীবিত আছে, তাই এখানে অ্যালাইভে টিক করেছি। এখানে অ্যালাইভে যখনই আপনি টিক করবেন এখানে আপনার স্পাউসের নাম দিতে হবে, মানে আপনি মহিলা হলে আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে, আপনার স্বামীর নাম দিতে হবে, আপনি যদি একজন পুরুষ অ্যাপ্লাই করছেন আপনার বউয়ের নাম কিন্তু এখানে দিতে হবে। এরপরে আসছে মান্থলি ফ্যামিলি ইনকাম। মান্থলি ফ্যামিলি ইনকাম মানে আপনার পুরো পরিবারের মান্থলি ইনকাম কত, আমি এখানে দিয়েছি 8,000 টাকা। এইখানে এই যে ইনকাম দিচ্ছেন আপনি, এর কিন্তু একটা ইনকাম সার্টিফিকেটও আপনাকে দিতে হতে পারে নয়, আপনাকে দিতে হবে। সেটা কোথায় পাবেন, সেটা আপনি আপনার লোকাল কাউন্সিলরের কাছে গিয়ে পেতে পারেন, বা আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত প্রধানের থেকে নিতে পারেন। এইখান থেকে আপনি এই ফ্যামিলি ইনকামের যে প্রুফটা সেটা আপনি নিতে পারেন। এবার দেখুন হতে পারে যে আপনার ফ্যামিলির বেশি ইনকাম, তাহলে কি আপনি পাবেন কি পাবেন না, এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে, সেটা নিয়ে ভাবার দরকার নেই। আপনার পরিবারের টোটাল ইনকাম যা আছে আপনি এখানে সেটা দেখাবেন, মাসিক ইনকামটা আপনি এখানে দেখাবেন। এরপরে চলে আসছে কন্ট্যাক্ট ডিটেলস, দেখুন কন্ট্যাক্ট ডিটেলস আর কিছুই নয়, আপনার বাড়ির অ্যাড্রেস চেয়েছে, এই পুরোটা আপনার বাড়ির অ্যাড্রেস, আমি র্যান্ডামলি একটা দিয়েছি যে এই তার অ্যাড্রেস, এখানে ওয়ার্ড নাম্বার আপনার যেটা রয়েছে সেটা দিতে হবে, আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়া দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, সাব ডিভিশন থাকলে সাব ডিভিশন দিতে হবে, ডিস্ট্রিক্ট জেলা কি সেই জেলা দিতে হবে, এবং পিনকোড নাম্বার দিতে হবে। এরপরে এখানে দেখুন স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, সুতরাং ওয়েস্ট বেঙ্গলটা এখানে অটোমেটিক্যালি আছে, আমাকে লিখতে হচ্ছে না। এরপরে মোবাইল নাম্বারও দেখুন আমি একটা র্যান্ডাম নাম্বার দিয়ে দিয়েছি, 91 লেখাই আছে, 91 মানেই হচ্ছে ইন্ডিয়া। এরপরে ল্যান্ডলাইন নাম্বার, মানে বাড়িতে যদি ল্যান্ডলাইন থাকে, ফোন থাকে তাহলে তার নাম্বার দেবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল করবেন। ইমেল আইডি, এটাও আমি একটা র্যান্ডাম দিয়েছি, যদি ইমেল আইডি থাকে তাহলে লিখবেন, না থাকলে
এনে করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপরে নিচে দেখুন একটা অ্যাকনলেজমেন্ট কপি আছে, এই অ্যাকনলেজমেন্ট কপিটা কিন্তু ওনারা দেবেন, আপনি যেখানে জমা করবেন, হতে পারে আপনি জমা করছেন মিউনিসিপ্যালিটিতে গিয়ে বা বিডিওতে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে, তাহলে এই অ্যাকনলেজমেন্ট স্লিপের রিপ্লাইটা কিন্তু ওনারা দেবেন। এখানে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন আর আপনি কোন পেনশনের জন্য আবেদন করছেন সেটা এখানে ঠিক করে দেবেন, ওল্ড এজ নাকি ডিসেবিলিটি নাকি বিধবা, মানে বার্ধক্য ভাতা নাকি প্রতিবন্ধী ভাতা নাকি বিধবা ভাতা, আপনি যেটা করছেন সেটা টিক করে ছেড়ে দেবেন। বাকি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু ওনারা দেবেন, অফিস থেকে দেবেন, ডেটটাও ওনারা দেবেন, যে ওনারা কোন দিন আপনি ফর্ম জমা করছেন সেই হিসেবে ওনারা এটা দেবেন। চলে যাচ্ছি বন্ধুরা নেক্সট পেজে। নেক্সট পেজে আছে, এটা হচ্ছে ডিসেবিলিটি পেনশনের জন্য, মানে প্রতিবন্ধী ভাতার জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে এখানে এই পার্টটা তাকে ভরতে হবে। যদি আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য করেন তাহলে এটাকে ক্রস করে দেবেন, এটা আপনার ভরার দরকার নেই। এখানে দেখুন ডিসেবিলিটির অনেক রকমের রয়েছে, কেউ হ্যান্ডিক্যাপ কিনা, কি হিসেবে হ্যান্ডিক্যাপ, সে মানসিক ডিসঅর্ডার আছে কিনা বা তার মাল্টিপল ডিসেবিলিটি আছে কিনা, যার যা আছে সেটা সে টিক করবে এবং তার সাথে কিন্তু তার ডকুমেন্টও আপনাকে অ্যাটাচ করতে হবে, সেটা আমি পরে আসছি। এরপরে হচ্ছে যে ওই যে ডিসেবিলিটি মানে উনি যে প্রতিবন্ধী, কতটা প্রতিবন্ধী, মানে 100% নাকি 50% নাকি 70%, সেই পার্সেন্টেজটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে ইস্যুইং অথরিটি, আপনার কাছে যে সার্টিফিকেট থাকবে তার মধ্যে সেই ইস্যুইং অথরিটি কিন্তু লেখা থাকবে। আপনার কাছে যে প্রতিবন্ধী ভাতা যে আপনি অ্যাপ্লাই করছেন নিশ্চয়ই আপনার কাছে একটি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের ইস্যুইং অথরিটিটা এখানে লিখে দেবেন। এবার চলে আসছি ব্যাঙ্ক ডিটেলসে। দেখুন ব্যাঙ্ক ডিটেলস সবাইকেই দিতে হবে, আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করুন বা আপনি বিধবা ভাতার জন্য করুন বা আপনি প্রতিবন্ধী ভাতার জন্য করুন, এখানে সবারই কিন্তু এই ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে। এখানে আমি একটা নাম লিখেছি, যেরকম আমি আমার এই ফর্মটা ভরছি রত্নাকুমারী পালের নামে, সুতরাং রত্নাকুমারী পাল লিখে দিলাম, মানে আপনার নাম হবে বেসিক্যালি, কোন ব্যাংক কোন ব্রাঞ্চ, মনে করুন আমি ধরেছি যে আমি বাঁকুড়ার একজনের ডিটেলস ভরছি, সুতরাং SBI বাঁকুড়া লিখে দিলেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু আমি র্যান্ডাম দিয়েছি, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপরে আপনার যে ব্যাংকের IFSC কোড, সেই IFSC কোডটি এখানে লিখে দেবেন, এটাও কিন্তু র্যান্ডাম। এবং এর আপনার ব্যাংকের যে ফার্স্ট পেজ তার পেজের কিন্তু জেরক্স দিতে হবে, সেটা আমি এর পরের স্টেপেই আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। দেখুন এখানে আসছে এনক্লোজার লিস্ট, মানে আপনি কি কি ডকুমেন্ট এই ফর্মের সাথে জমা করছেন। প্রথমে আসছে আধারের কপি, আধারের কপি মাস্ট দিতেই হবে আপনাকে, সুতরাং এখানে আধারের কপিটা আপনি দেবেন এবং সেলফ অ্যাটাস্টেড, নিজে সাইন করে দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যদি পড়ালেখা না জানেন তাহলে আপনার আঙ্গুলের ছাপ দেবেন, কিন্তু আপনাকে ওটা সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এরপরে রেশন কার্ড, যদি রেশন কার্ডের জেরক্স দিচ্ছেন তো রেশন কার্ডের জেরক্সের জন্য দিচ্ছেন তো রেশন কার্ডও টিক করবেন। ইনকাম সার্টিফিকেট, যেমন আমি আগে বলেছিলাম ইনকাম সার্টিফিকেট দিতে হবে, ইনকাম সার্টিফিকেটও টিক করবেন। ইনকাম সার্টিফিকেট কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে, নিজের ওয়ার্ডের যে কাউন্সিলর উনিও কিন্তু আপনাকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে পারেন, সুতরাং সেখান থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন এবং এখানে টিক করবেন, অ্যাটাচ করবেন। ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, যেখানে আপনার নাম আছে, IFSC কোড আছে, সেই কপিটাও কিন্তু দিতে হবে। এরপরে ভোটার আইডির কপি, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। এবং ডিসেবিলিটি সার্টিফিকেট, যেমন আমি বলেছিলাম আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে আপনাকে এই প্রতিবন্ধীর এখানে টিক করতে হবে এবং সেই সার্টিফিকেটটা আপনাকে জমা করতে হবে। আর যদি আপনি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করছেন তাহলে আপনাকে হাজব্যান্ডের, নিশ্চয়ই আপনি আপনার হাজব্যান্ড মারা গিয়েছেন তাই আপনি বিধবা, আপনার স্বামী মারা গিয়েছেন, সুতরাং এখানে এটা টিক করবেন এবং আপনার হাজব্যান্ডের, আপনার স্বামীর যে ডেথ সার্টিফিকেট আছে সেই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আপনাকে এর সাথে দিতে হবে। এই হয়ে গেল বন্ধুরা ফর্ম। এরপরে লাস্টে নিচে এখানে একটা ডেট দেবেন, যেই ডেটে আপনি ফর্মটা জমা করতে যাবেন এবং এখানে নিজের সই করবেন। এবং সই, যদি আপনি অশিক্ষিত হন, পড়ালেখা জানেন না, সই করতে পারেন না, আঙ্গুলের ছাপ দেবেন। লাস্টের এই জায়গাটা পুরোটাই কিন্তু অফিসের ইউজের জন্য, মানে আপনি যেখানে জমা করছেন সেই অফিসার যাকে আপনি জমা করছেন সে এই জিনিসগুলোকে ভরবে, ভরে সে সাইন করবে এখানে নিচে এবং আপনাকে এই কপিটা ওনারা রেখে নেবেন। আর ওই যে পেছনের পেজটায় দেখিয়েছিলাম যে অ্যাকনলেজমেন্ট, সেই অ্যাকনলেজমেন্টের কপিটা কিন্তু আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। বন্ধুরা আশা করি ফর্ম ফিল আপটা আপনারা শিখে গেলেন এবং আপনাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি এখনও কোনো প্রশ্ন থাকে কারোর, প্লিজ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন, সমাধান সূত্র উইথ অভিজিৎ, এবং সেখানে গিয়ে পার্সোনাল কোয়েরি করুন, আমি তার আনসার দেবো। আর এখানে কমেন্ট সেকশনে জানালেও আমি তার উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।